যে সিনক্রোনাস ট্রান্সমিশন যেটা এই যে ধনাত্মক ঋণাত্মক চিহ্ন রূপ পরিবর্তিত হয়ে যায়, তখন কেবলের মধ্যে দিয়ে চলাচলকারী ডেটার মান নিশ্চিত করা হয়। স্টার্ট স্টপ বিট না থাকায় তা অনবরত চলতে থাকে, আর গতি আগেরটা চেয়ে অনেক দ্রুত হয়। এই জায়গায় স্টপ বিট স্টার্ট বিট থাকবে না। আর আগেরটাতে কিন্তু সিনক্রোনাসে কিন্তু স্টার্ট বিট স্টপ বিট ছিল, এই জায়গায় স্টার্ট বিটও নেই, স্টপ বিটও নেই। এই জন্য এটা ডাটাটা অনবরত চলতে থাকবে। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলি কী? স্টার্ট স্টপ বিট না থাকায় অনবরত চলতে থাকে, আর গতি অনেক দ্রুত হয়। প্রতি ক্যারেক্টার শুরু শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন না হয়। প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না, মানে টাইমের দরকার হয় না। এর দক্ষতা আগেরটা যেটা আমি আলোচনা করছি এসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি, সময় তুলনামূলক অনেক কম লাগে। অসুবিধা কি? প্যারা স্টেশনে প্যারাকের সাথে কি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলকভাবে আগেরটার চেয়ে ব্যয়বহুল। এটা ব্যবহার কোথা হয়? ব্যবহার হয় কম্পিউটার থেকে কম্পিউটার, যখন আমরা ডাটা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করতে পারি। এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে যদি আমরা ডাটা পাঠাতে চাই, মানে অনেক দূরে, তখন আমরা এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করতে থাকি। এক কম্পিউটার হতে আরেক কম্পিউটারের ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত হয়। এরপর আসতেছে আমরা যদি সিনক্রোনাসের একটু পার্থক্যটা দেখি, পার্থক্যটা আরেকটু ক্লিয়ার হবে। যেটা হলো এতে ডাটা ট্রান্সমিশনের গতি কম। 3 নম্বরটা একটু দেখো, আগেরগুলিতে সংজ্ঞা তোমরা একটু দেখছোই, আমি মনে বুঝাতে পারছি তোমাদেরকে। এই সেটা 3 নম্বরটা দেখো, এসিনক্রোনাস হলো ডাটা ট্রান্সমিশনের গতি কম, আর সিনক্রোনাস হলো ডাটা ট্রান্সমিশনের গতি অনেক বেশি। এই জায়গায় ইনস্টলেশন খরচ অনেক কম, আর সিনক্রোনাসে দেখা যাচ্ছে কি তুলনামূলকভাবে এটা ব্যয়বহুল। এই পদ্ধতিতে সময় বেশি লাগে, আর এই পদ্ধতিতে সময় কম লাগে। এই পদ্ধতিতে প্রতিটি ক্যারেক্টার শুরু শেষে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হয়, কিন্তু ওই পদ্ধতিতে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন সাধারণত হয় না। তাহলে আমি দুইটা পার্থক্যটা দিয়ে ক্লিয়ার হইতে পারছি যে আমরা সিনক্রোনাস আর এসিনক্রোনাসের মধ্যে ক্লিয়ার হয়ে গেলাম। এখন সিনক্রোনাস আর এসিনক্রোনাস যদি আমরা পারি, এটা আমার মনে হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশনটা এত বেশি দরকার হয় না। মেইনলি সাধারণত আমাদের ওই দুইটা ট্রান্সমিশন মেথডেরই দরকার পড়ে। এই যেমন আইসোক্রোনাসটা কি? আইসোক্রোনাস ট্রান্সমিশনটা হলো এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে থেকে ডেটা ট্রান্সমিশন দিলে সর্বনিম্ন রাখা, অর্থাৎ পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের সময় 0 একক সময়টাকে করবার চেষ্টা করা হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশনকে সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত সংরক্ষণ বা ভার্সন বলা যেতে পারে। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা ট্রান্সমিশন এই পদ্ধতিতে ব্যবহৃত হয়। এরপর আসতেছে ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড আলোচনা করতে গেলে যেটা বলবো, আমরা কম্পিউটার থেকে কম্পিউটার যদি ডাটা কমিশনের সময় ডাটা স্থানান্তর করতে পারি, আর ডাটার প্রবাহটাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোডকে আমরা সাধারণত এইটার স্থানান্তর প্রবাহের উপর ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ডাটা ট্রান্সমিশন মেথডটাকে আমরা স্থানান্তর প্রবাহের উপর ভিত্তি করে অর্থাৎ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সেটা হলো ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এখন প্রত্যেকটা যদি আমরা একটু বলি যে ডাটা ট্রান্সমিশনের মোড বলতে আমরা কোনো একদিক থেকে আদান প্রদান করতে বলছি। এখন ডাটা প্রদানের উপর আবার ডাটা ট্রান্সমিশন মোডকে আবার ভাগ করছে কি আদান প্রদানের উপর ভিত্তি করে, সেটা ভাগ করছে আবার 3 প্রকার। সেটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আবার বলি, সেটা ডাটা আদান প্রদানের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। তোমরা কি বুঝতে পারছো? একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবে। তো একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হলো ডাটা ট্রান্সমিশনের আদান প্রদান যে হয়, একটা জায়গা থেকে ডাটা আরেকটা জায়গায় চলে যায়, সেই আদান প্রদানের উপর ভিত্তি করে আমরা সাধারণত ডাটা ট্রান্সমিশন মোডকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিমপ্লেক্স মোড, আরেকটি হলো হাফ ডুপ্লেক্স মোড, আরেকটি হলো ফুল ডুপ্লেক্স মোড। এটা আবার দেখা যায় কি আরেকটা ভাগে ভাগ করা যায় প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, সেটা ভাগ করা হয় ইউনিকাস্ট, ব্রডকাস্ট অ্যান্ড মাল্টিকাস্ট। এখন পরবর্তীতে আমরা যদি সিমপ্লেক্সটাকে দেখি, সিমপ্লেক্সটাকে দেখতে গেলে কি হয়, সাধারণত আমরা একটা চিত্রের সাথে যদি দেখতে চাই, সেটা একটু ক্লিয়ার হবে তোমরা। যেমন একটা উৎস
একটা গন্তব্য থাকে, কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণ করতে পারবা। প্রেরক করবে, গন্তব্য পাবে, গন্তব্য মানে প্রাপকের মাধ্যমে গন্তব্যের কাছে যাবে। কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা প্রথাকে সিমপ্লেক্স বলে। আচ্ছা, তারপর আসতেছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা হতেছে কি, এই অবস্থায় দেখা যাচ্ছে উভয় দিক থেকেই ডাটা প্রেরণের সুযোগ থাকে, তবে এর মধ্যে উভয় দিক থেকে হয়, তবে তবে কথাটা আছে, তবে একই সময়ে উভয় দিক থেকে ডাটা প্রেরণ করতে পারে না। তুমি যদি উৎস থেকে গন্তব্যের দিকে ডাটা পাঠাও, তোমার অপেক্ষা করতে হবে, গন্তব্যে পৌঁছবে, তারপরে তোমার কাছে আবার আসবে। গন্তব্যের কাছে পৌঁছার পর গন্তব্য আবার রিটার্ন উৎসের কাছে পাঠাতে হবে। একসাথে দুই জায়গায় ডাটা আমরা আদান প্রদান করতে পারবো না। কোন ক্ষেত্রে? হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে। এরপর আসতেছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, আমরা একই সময়ে দুই দিক থেকেই ডাটা একই সময়ে একইভাবে দুই দিক থেকে ডাটা আমরা আদান প্রদান করতে পারি। একটু চিত্রের দিকে খেয়াল করলে তোমরা ক্লিয়ার হবে। এটা হলো উৎস অবলিক গন্তব্য, উৎস অবলিক গন্তব্য একই জায়গায়। দেখো স্টার চিত্রটা দেখো, একদিকে দিছে, আবার সেমভাবে ডাটাটা আবার আসতেছে, একই সময় যাচ্ছে আসতেছে। এটা হলো ডাটা ট্রান্সমিশনের মোড। আর আমরা একটু আগে বলছিলাম ডাটা ট্রান্সমিশন মোডটা আবার এই তিনটা ভাগে ভাগ করছে: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আর ইউনিকাস্টটা কি? যেই ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকই ডাটা আদান প্রদান করতে পারে, সেটা হবে ইউনিকাস্ট। বুঝতে পারছি? সেটা হলো ইউনিকাস্ট। একজন বলবে, আরেকজন শুনবে, একবারই পাঠাতে পারবো। আচ্ছা, গেল। সেটা কী হতে পারে? সেটা হতে পারে, বলো, সেটা হতে পারে একজন বলবে, আরেকজন শুনবে, রেডিও, টেলিভিশন। তারপর আসছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হলো রেডিও, টেলিভিশন। এক্ষেত্রে একটি নোট থেকে ডাটা প্রেরণ করলে যদি ওই নেটওয়ার্কের সকল কম্পিউটার প্রাপক হয়, রেডিওটা আমরা কিন্তু একসাথে অনেকে শুনতে পারি, এইটা বলা হইতেছে ব্রডকাস্ট। তারপর আসতেছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্টে যদি আমরা একটু আলোচনা করতে চাই, সেটা আসবে যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটি নোট বা কম্পিউটার থেকে ডাটা প্রেরণ করলে নেটওয়ার্কের সকল কম্পিউটার প্রাপক গ্রহণ করতে পারবে একসাথে। সেই সকল প্রাপককে অনুমোদন দেওয়া হয়, তারাই গ্রহণ করতে পারবে। তাকে মাল্টিকাস্ট বলে। টেলিকনফারেন্স, আমরা এখন প্রায় এই শব্দটার সাথে সুপরিচিত। টেলিকনফারেন্সের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। এর পরবর্তীতে যদি আমি আরও আলোচনা করতে চাই, সেটা হলো এই যে ডাটাগুলি যে আমরা পাঠাই, এগুলি পাঠাতে গেলে কিছু মাধ্যম দরকার হয়, কিছু কেবল দরকার হয়, কিছু নেটওয়ার্কের দরকার হয়, কিছু ওয়েবের দরকার হয়। সেটা হলো ডাটা কমিউনিকেশান মাধ্যম। আচ্ছা, সেটা যদি আমি বলতে চাই, ডাটা কমিউনিকেশনের মাধ্যম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখন বাংলাদেশে দুইটাভাবে কিন্তু পাঠাতে পারি। একটা হলো তারের মাধ্যমে, আরেকটা হলো তারবিহীন, ওয়ার্ড মিডিয়াম আর ওয়্যারলেস মিডিয়াম। ওয়ার্ড মিডিয়াম মানে তার থাকবে, ওয়্যারলেস মানে তার থাকবে না। তারের মাধ্যমে যদি আমরা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে চাই, সেটা তিনটা ভাগে হতে পারে: কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। আর তারবিহীন মাধ্যমে যদি আমি পাঠাই, সেটা হলো রেডিও ওয়েভ ও মাইক্রোওয়েভ। আবার বলি, ডাটা কমিউনিকেশনের মাধ্যমকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো তারের মাধ্যমে আমরা ডাটা পাঠাতে পারি, আরেকটা হলো তারবিহীন পাঠাতে পারি। তারের মাধ্যমে ডাটা পাঠাতে তিনটা মাধ্যম আছে, সেটা হলো কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। আরেকটা যদি পাঠাতে চাই তারবিহীন মাধ্যমে, সেটা হলো রেডিও ওয়েভ ও মাইক্রোওয়েভ। এখন এই জিনিসগুলি প্রত্যেককে আমরা আলাদাভাবে বর্ণনা করব। প্রথমে আসতেছে কোএক্সিয়াল, ঠিকই তারের মাধ্যমে যে আমরা ডাটাগুলি পাঠাই। কোএক্সিয়াল পাঠাতে গেলে কী হয় দেখেন, কোএক্সিয়ালটা যে তারগুলি দেখাইলো, সেটা হলো কোএক্সিয়াল। আবার প্রধানত আবার বলা হয় থিন নেট আর থিক নেট, থিন নেট আর থিক নেট। সেটা কী হবে, একটু চিত্রটা দেখেন। চিত্রের মধ্যে দেখাচ্ছে কোএক্সিয়াল কেবল, যে বিভিন্ন জায়গায় কেবলগুলো দেখাচ্ছে কোএক্সিয়াল। কপার তার অন্তরক, কপার চালিকা, বহি অন্তরক। কপার তারের অন্তরক থেকে যে মাঝেরটা, কপার চালিকায় যেটা, তারপর বহি অন্তরক গেলে যে বাইরেরটা, যেটা বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে আসতেছে, এরপরে কোএক্সিয়ালটা গেল টুইস্টেড পেয়ার কেবল, জোড়া যেটা বলি, টুইস্টেড মানে পেয়ার জোড়া যে কেবলটা থাকে, সেটা বলবো আমরা টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলটা দেখেন প্রত্যেকটাই জায়গায় দেখা যাচ্ছে
জোড়া জোড়া এরকম 4টা দেখা যাচ্ছে, 4টা জোড়া জোড়া এবং ভিন্ন ভিন্ন কালার, খেয়াল করেন। প্রত্যেকটার সাথেই সাদা একটু আবরণটা আছে, নীল আছে, লাল আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। টুইস্টেড পেয়ার কেবলটাকে আবার বলছে 2টা ভাগে, সেটা হলো শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড এই যে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল আর আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল, এই জিনিসটা একটু খেয়াল করলে বুঝবেন যে টুইস্টেড পেয়ার কেবলটা মানে হলো যে পেয়ার থাকবে, জোড়া থাকবে। আর সবচেয়ে যেটা আমাদের দেশে আর বেশি প্রচলিত, ভালো দামি হয়, সেটা হলো অপটিক্যাল ফাইবার কেবল। চিত্রটা একটু ভালো করে দেখলে বুঝে যাবে। তারগুলি দেখলেই যে দেখা যাচ্ছে চকচক করতেছে, চিরিক মারতেছে, কত স্বচ্ছ। অপটিক্যাল ফাইবার কেবলদের প্রধান বৈশিষ্ট্যই বলছে দেখেন, অতি স্বচ্ছতা, সহজে পরিবহনযোগ্যতা এবং রাসায়নিক নিষ্ক্রিয়তা, এই সবগুলি থাকে এর মধ্যে, এই অপটিক্যাল ফাইবারের মধ্যে। অপটিক্যাল ফাইবারটি আমাদের দেশে এখন বিভিন্ন কাজে প্রচুর দরকার হচ্ছে। এই যে অপটিক্যাল ফাইবারের চিত্রটা দেখেন, একটা দেখাচ্ছে এই যে কয়টা জিয়া থাকে, এই জিনিসটা একটু চিত্রটা ভালো করে দেখলে সেকেন্ডারি কোড, কোড পিভিসি, প্রাইমারি কোড, তারপর ক্লোরিং, ভিতরটা একদম মাঝেরটা দিয়েছে কোড, একটু খেয়াল করে কোড, ক্লোরিং, প্রাইমারি কোড সিলিকন দিয়ে তৈরি হয়, পলিআমেট, সেকেন্ডারি কোড, অ্যারামিড আর্ন, রেনফোর্সমেন্ট, তারপরে হলো অপটিক্যাল কোড পিভিসি, সবচেয়ে বাইরে যেটা। তাহলে এটা হলো এইভাবে তৈরি করে। এরপর আস্তে আস্তে তো আমরা অপটিক্যাল ফাইবারই আমরা কিছু জিনিস দেখব। এই যে এখন আমাদের যেটা হচ্ছে যে সাগরের নিচে আমরা বিভিন্ন লাইন নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি। অপটিক্যাল ফাইবার কেবলের বিভিন্ন কার্যক্রম দেখাচ্ছে, এই মাটির নিচে যে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে তার মাধ্যমে এতক্ষণ দেখলাম, তারের মাধ্যম ছাড়া যদি আমরা কাজ করতে চাই, সেটা 1 নম্বরে বলছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের মাধ্যমে আমরা পার করতে পারি। এই যে চিত্রটা দেখালো, রেডিও ওয়েভের সাহায্যে 10 কিলো হার্টস KHz থেকে 1 গিগাহার্টস ফ্রিকুয়েন্সির মধ্যে ডেটা ট্রান্সমিট করা হয়। এর গতিবেগ প্রায় কি 64 কিলো বিট পার সেকেন্ড। রেডিও ওয়েভ আবহাওয়া দ্বারা কম প্রবাহিত হয়, এই জন্য ভূমি থেকে ভূমিতে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহার হয়। কোথায়? ভূমি থেকে ভূমিতে যদি আমরা ডেটা কমিউনিকেশন করি, সেই ক্ষেত্রে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করব। তোমার চিত্রটা একটু দেখো, চিত্রটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। রেডিও ওয়েভ করছে 10 কিলো হার্টস থেকে 1 গিগাহার্টস, এগুলি মনে রাখতে হবে। এটি এমসিকিউতে আসে, কখনো কখনো তোমার সৃজনশীল কোষের মধ্যে ঢুকায় দেওয়া হয়। 10 কিলো হার্টস থেকে 1 গিগাহার্টস কি রেডিও ওয়েভ। বিভিন্ন চিত্রগুলি দেখো, এই যে বিশাল এক অ্যান্টেনা দেওয়া, তারপরে একটার সাথে একটা সম্পর্ক, এগুলো হলো রেডিও ওয়েভের ঠিক ইয়া। এরপর আস্তে আস্তে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কি? এই যে দেখো, মাইক্রোওয়েভটা হলো এই যে বিভিন্ন ওয়্যারলেস কমিউনিকেশন দিয়ে চিত্রগুলি দেখাচ্ছে। মাইক্রোওয়েভ হলো এখন আস্তে আস্তে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের চিত্রগুলি দেখাচ্ছে ক্যালকুলেটর, এই যে তোমার বিভিন্ন ধরনের এই যে ট্রানজিস্টর, তারপরে এই যে বাংলা লিওন, এই যে বিভিন্ন কোম্পানি তার নেটওয়ার্ক, এগুলি দেখাচ্ছে। এখন একটু বললে ওয়্যারলেস কমিউনিকেশনের সিস্টেমের যেটা আমরা বলতেছি, যেটা হলো বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল ডিভাইস থাকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে। তাছাড়া কম্পিউটারে মাউস থাকে ও কিবোর্ড থাকে, হেডফোন থাকে, ওয়াকিটকি থাকে, সেলুলার ফোন থাকে, পেজার থাকে, স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদি ব্যবহার করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশনের যে মাধ্যমগুলি আমরা এনে বলতেছি, সেটা হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড কমিউনিকেশন। এখন একটু খেয়াল করো, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা কি? কতগুলি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন ধরনের থাকে, কম্পিউটারের মাউস, কিবোর্ড, ওয়্যারলেস টেলিভিশন এগুলি যায়। এখন এই যে ওয়্যারলেস কমিউনিকেশনের কিন্তু সবচেয়ে কিছু মারাত্মক প্রয়োজনীয়তা আছে, যেগুলো আমরা খুবই জানতে পারবো। এটা খুব সহজে বহন করা যায়। ভ্রমণরত অবস্থায় ইন্টারনেট ব্যবহার করা হয়। তুমি যে জায়গায় যাও, গাড়িতে থাকো, নদীতে থাকো, যে জায়গায় যাও, এই জায়গায় ভ্রমণরত অবস্থায় তুমি ইন্টারনেটে ব্যবহার করতে পারবা। অস্থায়ী ওয়ার্কস্টেশনের সাথে সংযুক্ত হওয়া যায়। ওয়্যারযুক্ত ডিভাইসের তুলনায় মূল্য কম দেখা যায়। এটা একটি ডিভাইস অনেক ব্যবহারকারী একসাথে শেয়ার করতে পারে। ওয়্যার সংযোগের জটিলতাগুলো, স্থান পরিবর্তনগুলো ও অতিরিক্ত ব্যয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। জিপিএস সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো যানবাহন। এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।